নমস্কার, খবরের ময়নাতদন্ত নিয়ে আমি চলে এসেছি সুমন বসু রায়। আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব, অর্থাৎ আমরা কিন্তু ভোট রাজনীতি নিয়ে আলোকপাত করব। কেন প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি গতি প্রকৃতি বদলে যাচ্ছে। আমরা জানি যে এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একাধিক আপত্তি কিন্তু তুলেছিলেন এবং তাদের নেতা নেত্রীরা একই সঙ্গে সিপিএমও কিন্তু অভিযোগ করছিলেন যে এই প্রক্রিয়া এত দ্রুত কেন করা হবে, একটু পিছিয়ে দেওয়া হোক, যাতে বিএলওরা তারা যাতে একটু সময় পান, তারা যাতে ধীরে ধীরে আপলোড করতে পারেন, কারণ তাদের অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। এবং আজকে আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশন কিন্তু সেই দাবি মেনে নিল এবং 12টি রাজ্যে যেখানে কিন্তু এই মুহূর্তে এসআইআর হচ্ছে সেই 12টি রাজ্যে 7 দিন কিন্তু পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 7 দিন আরও বাড়ানো হলো, যেখানে 4 ডিসেম্বর এই আপলোড করার একদম শেষ দিন ধার্য করা হয়েছিল। সেই দিন কিন্তু আরও 7 দিন অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল। অন্যদিকে আমরা জানতাম যে খসড়া যে তালিকা, যেখানে কিন্তু ভোটার তালিকা সেদিনই মোটামুটি বোঝা যেত কত শতাংশ বা কতজনের নাম কিন্তু বাদ পড়তে চলেছে। যদিও গতকাল পর্যন্ত আমরা জানি যে এই সংখ্যাটা প্রায় 36 লাখের মতন দাঁড়িয়েছে, অর্থাৎ ভোটার তালিকায় 25 সালের যে নাম রয়েছে তার সঙ্গে যে ম্যাপিং করা হচ্ছে, পূর্বে তার বাবার নাম, তার মার নাম বা ঠাকুরদার নাম, তার নাম রয়েছে কিনা সেসব মিলিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে, বা মৃত ভোটার, ভুয়ো ভোটার, ডবল এন্ট্রি ভোটার সব বাদ দিয়ে এই মুহূর্তে কিন্তু গতকালে 6টা পর্যন্ত যে রিপোর্ট রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় 36 লক্ষ নাম কিন্তু বাদ যেতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে আরও কিন্তু 7 দিন সময় বেশি পাওয়া গেল, অর্থাৎ 9ই ডিসেম্বরের জায়গায় এখন কিন্তু 16ই ডিসেম্বর সেই তালিকা প্রকাশ পাবে এবং তারপরে কিন্তু হিয়ারিংয়ের একটা ডাক পাবেন যারা, বা আবেদন করতে পারবেন ফর্ম 6 কে ফিল আপ করে, এবং নতুন ভোটাররাও কিন্তু নাম তুলতে পারবেন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এটা একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু এসেছে। কিন্তু আজকে আমরা খবরের ময়নাতদন্ত এই বিষয়ে করব না, আমরা খবরের ময়নাতদন্ত করব যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে দুটি ভিন্ন দল কিন্তু শাসন ব্যবস্থা রয়েছে। আমরা যদি কেন্দ্রে দেখি তাহলে দেখতে পাবো বিজেপি সরকার সেখানে রয়েছে, অর্থাৎ এনডিএ সরকার সেখানে রয়েছে। অন্যদিকে আমরা যদি পশ্চিমবঙ্গে দেখি এখানে তৃণমূল সরকার রয়েছে। একদম তাদের দৃষ্টিভঙ্গি তাদের কিন্তু একেবারে বিপরীত মেরুতে রয়েছে। যেখানে আমরা যদি দেখি হিন্দুত্বকে নিয়ে কিন্তু রাজনীতি করার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে পশ্চিমবঙ্গে যদি দেখি তাহলে দেখতে হবে সংখ্যালঘু তোষণ, এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ওঠে। অর্থাৎ দুটি দলই কিন্তু আমরা যদি দেখি একটা ধর্মীয় একটা বাতাবরণের মধ্যে ভোট আদায়ের চেষ্টার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। আমরা এই পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে দুই সরকার দুই জায়গায় চলছে, যেখানে কেন্দ্র কিন্তু বিভিন্ন জায়গায় মন্দির বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে আমরা যদি দেখি বর্তমান সময়ে বাংলার যে সরকার রয়েছে তারা কিন্তু সেই ভাবধারাতে কিন্তু উৎসাহিত হয়ে হোক বা ভোটের তাগিদে হোক, তারা কিন্তু পশ্চিমবঙ্গেতেও একাধিক মন্দির বানানোর দিকে কিন্তু এগিয়ে চলেছে। আগের থেকে কিন্তু এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা ছিল, কারণ তারা কিন্তু আমরা জানি ইমামদেরকে ভাতা দিচ্ছিল, তারা পুরোহিতদের ভাতা চালু করেছিল, এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম গত 5 বছরে তার আমূল পরিবর্তন হয়েছে। শুধু যে সংখ্যালঘু ভোট, সেই ভোট ব্যাংকেই তারা নিজেদের পকেটে রাখতে চাইছে তা নয়, সঙ্গে কিন্তু হিন্দু ভোটেও তারা ভাগ বসাতে চাইছে, এমনটাই কিন্তু অনেক বিশ্লেষক বা যারা তৃণমূল এবং বিজেপির বিরোধী দল রয়েছে কংগ্রেস, সিপিএম, তারা কিন্তু অভিযোগ করছেন। দীঘাতে ইতিমধ্যে আপনারা জানেন জগন্নাথ দেবের একটা মন্দির তৈরি হয়েছে, এবং শিলিগুড়ির অদূরে কিন্তু একটা মন্দির, অর্থাৎ হনুমানজির একটা মন্দির, কিন্তু হনুমান মন্দির একটা স্থাপনের একটা পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে। অন্যদিকে যদি দেখি তৃণমূলের এক বিধায়ক, ভরতপুরের বিধায়ক মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবির, তিনি কিন্তু 6ই ডিসেম্বর ঘোষণা করে রেখেছেন যে তিনি সেখানে বাবরি মসজিদ তৈরি করবেন। বাবরি মসজিদ তৈরি করতে তার 6 বিঘা কিন্তু জমি বিভিন্ন জায়গায় নেওয়া আছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে, এবং তার জন্য 150 কোটি টাকা খরচ হবে এমনটাই তিনি বলছেন, এবং তার শিলান্যাস তিনি কিন্তু করবেন 6ই ডিসেম্বর। এবং বিভিন্ন সেই নিয়েও কিন্তু বাদানুবাদ হচ্ছে, কোথায় হবে মসজিদ, এবং মসজিদ করা
কতটা যুক্তিসঙ্গত এবং তার মধ্যে দিনক্ষণ অর্থাৎ 6ই ডিসেম্বর কতটা যুক্তিসঙ্গত, এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে। অর্থাৎ আমরা যদি দেখি রাজ্যের শিক্ষা, রাজ্যের স্বাস্থ্য বা রাজ্যের উন্নয়ন, এই বিষয়গুলি কিন্তু অনেক পিছনে চলে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখি তাহলে দেখতে পাবো মন্দির, মসজিদ, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং সেই সঙ্গে প্রাধান্য যেটা পাচ্ছে ব্যক্তিগত বিভিন্ন ধরনের একের বিরুদ্ধে আরেকের বলা এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে অন্য বিষয় যেটা কম গুরুত্বপূর্ণ আমাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু সেগুলোই গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ রাজ্যপালকে কোনো সাংসদ বাজে কথা বলে দিচ্ছে, রাজ্যপাল সেই জন্য আবার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন, রাজ্যপালের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে বা এফআইআর হয়ে যাচ্ছে। সুতরাং এই যে বিষয়গুলো চলে আসছে, বা রাজ্যপালকে যিনি সকাল বিকাল উঠতে বসতে বিভিন্ন ধরনের তির্যক মন্তব্যে একদম বিদ্ধ করছে, দেখা যাচ্ছে রাজ্যপাল সে যখন তার পায়ে কোনো অসুবিধা হচ্ছে বা তিনি অসুস্থ তাকে দেখতে হাসপাতালে চলে যাচ্ছেন, অর্থাৎ সৌজন্যের রাজনীতি চলছে। কিন্তু আসল যে বিষয়গুলি রয়েছে, পশ্চিমবঙ্গের থেকে বহু মানুষ কর্মসংস্থানের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে, তার সমাধান কি রয়েছে? হাসপাতালগুলিতে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না, বেড পাওয়া যাচ্ছে না, সেই বেড বৃদ্ধির জন্য কি করা হচ্ছে? বা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের ঘটনাক্রম চলছে, সেই নিয়ে কি বক্তব্য রয়েছে? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই নিয়ে কিন্তু আমাদের যে দৃষ্টি, সেই দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখানে মন্দির, মসজিদ, অন্যদিকে যদি কেন্দ্রের ক্ষেত্রে দেখি সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের যেটা অপ্রাসঙ্গিক ইস্যু সেগুলি কিন্তু অনেক বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে দিল্লিতে যেভাবে বিজেপি সরকার চালিত করছে, অন্যদিকে যদি দেখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিপরীত মেরুতে থাকা সত্ত্বেও কিন্তু তিনি সেই যে মতাদর্শ, সেই মতাদর্শ দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছেন। হয় তার বিপরীত কিছু করতে যাচ্ছেন বা সেটাকে ছাপিয়ে গিয়ে অন্য কিছু করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে একটা নতুন মোড় কিন্তু চলে এসেছে। অর্থাৎ বিরোধী দলও যা করতে চাচ্ছে, সরকার পক্ষের দলও কিন্তু একই কাজ করতে চাচ্ছে। অর্থাৎ এইখানে একটা গুরুত্বপূর্ণ উঠেছে, সেটা হচ্ছে বর্তমান রাজনীতিতে কোন দল কত বেশি ভোট সংগ্রহ করতে পারবেন। আর ভোটের রাজনীতিতে, গণতন্ত্রে এটা হওয়া কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আমাদের অস্বাভাবিক এই কারণেই লাগছে কারণ বিগত দিনগুলিতে কিন্তু আমরা অন্য চিত্র দেখেছি। অর্থাৎ বাংলার ক্ষেত্রে বাংলা কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, শিল্প, এই বিষয়গুলি কিন্তু গুরুত্ব পেত, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এগুলি কিন্তু গুরুত্ব কমছে। হতে পারে যে রাজ্য রাজনীতি তো দেশের যে রাজনীতি সেটাকে দেখেই শেখে। আমরা জানি যে যখন বাজপেয়ী জামানা ছিল এবং বাজপেয়ী জামানার কিন্তু একেবারে শেষ দিকে বাজপেয়ীজি কিন্তু অর্থাৎ 2004 সালে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সেই সময় কিন্তু প্রচার করা হচ্ছিল ভারত উদয়, এবং ভারত উদয়ের জন্য বিভিন্ন ধরনের তিনি উন্নয়নের যে কাজ করেছে সেগুলিকে প্রচার করেছিলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু মানুষ সেই দাবি বা সেই যে প্রচার, সেই প্রচারে কিন্তু তারা প্রভাবিত হননি এবং এনডিএ সরকার কিন্তু মুখ থুবড়ে পড়েন এবং ইউপিএ সরকার কিন্তু গঠন হয়। আমরা যদি দেখি পরবর্তী সময় উত্তরপ্রদেশের ক্ষেত্রে যখন অখিলেশ যাদব কিন্তু সরকারে ছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলতেন এবং সেই উন্নয়নের কথা বলে তিনি ভোট আদায়ের চেষ্টা করতেন যে আমি রাস্তা এমন বানিয়েছি যেখানে এরোপ্লেন নামতে পারে, আমি স্টেডিয়াম বানিয়েছি, আমি উত্তরপ্রদেশের সঙ্গে একেবারে দিল্লির একটা কিন্তু বড় রাস্তায় যোগাযোগ স্থাপন করতে পেরেছি, মেট্রো ট্রেনের কিন্তু ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু বাস্তব মাটিতে যখন ভোট হয়েছে তখন দেখা গিয়েছে সেখানে কিন্তু অখিলেশ যাদব পরাজিত হয়েছেন তার দল, অর্থাৎ সেখানে কিন্তু মানুষের আশীর্বাদ পায়নি। পরবর্তী যে বছরগুলি দেখছি, গত 10 বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা একটু বেশি সময় ধরে যে ট্রেন্ড কিন্তু পাল্টে গেছে। মানুষের এই উন্নয়নমূলক প্রকল্পগুলির থেকে অন্য বিষয় কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে সংক্ষিপ্ত বা শর্ট টাইমের মধ্যে দেওয়া কোনো ধরনের প্রতিশ্রুতি বা কোনো উপহার। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিভিন্ন রাজ্যে যে ভোটগুলি হচ্ছে সেখানে দিল্লিতেও আমরা দেখতে পেয়েছি একাধিকবার কিন্তু বিভিন্ন প্রকল্প, জনমোহিনী প্রকল্প, জল
ফ্রিতে দেওয়া, বিদ্যুৎ ফ্রিতে দেওয়া, বা মহিলাদের জন্য বাসের সফর ফ্রিতে করে দেওয়া, সেটার কিন্তু সুফল পাওয়া গিয়েছে। এবং আমরা যদি দেখি বর্তমান সময়ে বিহারে যে ভোট হলো, সেখানেও কিন্তু দুর্নীতি বা এই বিষয়গুলি কিন্তু ধামাচাপা পড়ে গেছে, সেগুলি কোনো ইস্যু হয়নি। বরঞ্চ ইস্যু হয়েছে যে মহিলাদেরকে একেবারে 10,000 টাকা ভোটের মুখে দেওয়ার যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু একেবারে মানুষের আশীর্বাদ কেড়ে নিয়েছে। এবং দ্বিতীয়বার তৃতীয়বার আমরা যদি বলি, আমরা বলতে পারবো যে এনডিএ সরকার কিন্তু বারবার এই প্রকল্পের সুফল পাচ্ছে। এবং বিহারে কিন্তু আমরা দেখতে পেলাম সদ্য যে সেখানেও নির্বাচনে এনডিএ জয়লাভ করলো। ফলে পশ্চিমবঙ্গের নিরিখ আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো 2021 সালে যখন মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস অনেক বেশি কোণঠাসা এবং দুর্নীতি একটা বড় ইস্যু হতে চলেছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা একাধিক প্রকল্প কিন্তু সামনে এনেছিল। দুয়ারে সরকার থেকে শুরু করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, কিন্তু সবচেয়ে জনমোহিনী প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তিনি বলেছিলেন সরকার গড়ে আমি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিব, এবং তিনি কথা রেখেছিলেন। ভোটে জয়লাভ করার পর তিনি 5ই মে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং জুলাই মাস থেকে সম্ভবত লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পাওয়া শুরু করে। 500 টাকা সাধারণ এবং SC STদের জন্য কিন্তু 1000 টাকা করে, এবং সেটা কিন্তু কিছুটা বেড়েছে গত এই 4-4.5 বছরে। এবং বর্তমানে কিন্তু ভোট আসার আগে এখানেও একটা কিন্তু চমক অপেক্ষা করছে। ইতিমধ্যে কিন্তু তৃণমূলের অনেক নেতা নেত্রী বিভিন্ন প্রচারে গিয়ে বলছেন যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, এবং সেই লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা রয়েছে সেটা বৃদ্ধি পাবে। বিরোধী দলনেতাও কিন্তু বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার টাকা হয়তো ডবল করে দিবে। অর্থাৎ একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধরনের একটা রাজনীতি কিন্তু শুরু হয়েছে সারা দেশ জুড়ে, এবং তার প্রতিফলন বাংলাতেও পড়ছে। বাংলাও কিন্তু সেই ধরনের প্রকল্পের মাধ্যমে ভোট রাজনীতি একটা নতুন দিশা দেওয়ার চেষ্টা করছেন। এবং 2026 সালের নির্বাচন, তার আগে 100% আমি আশা করছি যে লক্ষ্মীর ভাণ্ডারে একটা ব্যাপক কিন্তু বৃদ্ধি হতে পারে, বা ওই ধরনের একেবারে মাসে মাসে যেভাবে টাকা দেওয়া হয় সেইভাবে টাকা না দিয়ে হয়তো মহিলাদের জন্য অন্য কোনো একটা প্রকল্পের মাধ্যমে টাকার একটা থোক টাকার কিন্তু ব্যবস্থা হতে পারে। অর্থাৎ একদিকে মন্দির মসজিদ, অন্যদিকে আমরা যদি দেখি মহিলাদের জন্য স্বনির্ভর করবার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা বিতরণ, এর মাধ্যমে কিন্তু আগামী দিনে সরকারে একটা ভোট চাইবে। আবার অন্যদিকে বিরোধী দলগুলি তারা বর্তমান সময়ে SIR এর মাধ্যমে তারা বলবে যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এখানে ভোট দিয়েছে এবং আমাদেরকে এবার ভোটে জয়যুক্ত করা হোক এবং আমরা নতুন সরকার দেব। তাদেরও কিন্তু বলতে বাধ্য হবেন তারা যে আমরা এলে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প রয়েছে সেটা তো বন্ধ করবই না, উল্টা তার বেশি টাকা কিন্তু দেব আমরা। সুতরাং আমরা আগামী দিনে রাজ্য রাজনীতিতে এই ধরনের ঘটনাক্রম দেখতে পাবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যে SIR এর বিরুদ্ধে বা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ডেটা যে আপলোডের ব্যাপার ছিল সেটা নিয়ে যে একটা সমালোচনা হচ্ছিল, সেখানে কিন্তু নির্বাচন কমিশন কিছুটা পিছু হাঁটলো। বিশেষত তৃণমূল কংগ্রেসের এই দাবি ছিল, এবং আপনারা জানেন দুদিন আগেই কিন্তু তৃণমূল কংগ্রেসের 10 জন প্রতিনিধি তারা মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন, এবং তারপরে কিন্তু রাতারাতি দেখা গেল 7 দিন পিছিয়ে দেওয়া হলো বা 7 দিন বর্ধিত করা হলো সময়সীমা। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠল বর্তমান সময়ে। খবরের মানদণ্ড দেখতে থাকুন, আমি থাকবো আগামীকালও নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।